বেআইনিভাবে স্কুলের সম্পত্তি বিক্রি করলে কার স্বার্থে কর্তৃপক্ষ জবাব দাও। বেআইনিভাবে স্কুলের সম্পত্তি বিক্রি করলে কার স্বার্থে কর্তৃপক্ষ জবাব দাও। বেআইনিভাবে স্কুলের আসবাবপত্র বিক্রি করলে কার স্বার্থে কর্তৃপক্ষ জবাব দাও। স্কুলের সম্পত্তি তোমার বাপের নয়, বিক্রি করলে কার স্বার্থে কর্তৃপক্ষ জবাব দাও। স্কুলটা তোমার বাপের নাকি, বিক্রি করলে কার স্বার্থে কর্তৃপক্ষ জবাব দাও। কর্তৃপক্ষ না হয়ে স্কুলের চেয়ারে বসে আছো কেন? আজকে চোরের রাজা, চোরের রাজপুত্র, জবাব দাও। দেখুন, এই আন্দোলনটাকে আমরা দেখছি, আমরা আজকে সবে শুরু হয়েছে, ঠিক আছে? আমাদের আন্দোলনের আজকে প্রথম দিন। আমরা যদি আমাদের স্কুলটাকে ফিরে না পাই, এই আজকের একদিন থেকে এটা 1 বছর অবধিও হয়ে যেতে পারে আমাদের এই আন্দোলন। যতদিন আমরা স্কুলটাকে ফিরে না পাচ্ছি, আমরা এই রকম অবস্থান বারবার করব। একটু আগেই বসন্তের বজ্র নির্ঘোষের মতো আমরা শুনতে পাচ্ছিলাম, সেই যেন সলিল চৌধুরীর গানের লাইন নেবে এসেছিল, এই মিছিল সেই মিছিল, জোট বাঁধো তৈরি হওয়ার মতোই। এখানে যাদের দৃষ্টি নেই তারা একটা স্কুল বাঁচাতে চাইছেন, একটা স্কুল মানে একটা সভ্যতা বাঁচাতে চাইছেন। আমরা এখানে একটা সভ্যতা বাঁচানোর লড়াইকে দেখছি এবং এই লড়াইয়ের সৈনিকদের সঙ্গে কথা বলবো। হ্যাঁ, আপনার নামটা একটু যদি কাইন্ডলি আমাদের বলেন। আমি চন্দ্রনাথ সাহা। হ্যাঁ 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 আমি চন্দ্রনাথ সাহা। এই যে ডিভাইন ফেলোশিপ বাঁচাও কমিটির ডাকে আজ আমি এখানে এসেছি। আমি পেশায় একজন অধ্যাপক, রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক। আপনারা অনেকেই হয়তো অবগত আছেন যে এই ডিভাইন ফেলোশিপ স্কুলটি প্রতিষ্ঠিত হয়েছিল 1988 সালে। তারপরে গত 2023 সালের সেপ্টেম্বর মাসে একটি ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটে, যেটা ইচ্ছাকৃত দুর্ঘটনা, সমাজের সবচেয়ে ঘৃণিত নোংরা একটি ঘটনা ঘটে, যে কারণে পক্সো আইনে গ্রেপ্তার হয়ে আছেন স্কুলের তদানীন্তন ডিরেক্টর, প্রিন্সিপাল এবং আরও 2-1 কর্মচারী। এখানকার যে সমস্ত ছোট ছেলেমেয়েরা আছে তাদের ওপর অকথ্য নির্যাতন হয়েছে, যৌন নির্যাতন হয়েছে, ফলে পক্সো আইনে তারা বন্দী। এবং বহু বড় বড় মেয়েরা, অ্যাডাল্ট মেয়েরা, তারা প্রেগনেন্ট পর্যন্ত হয়েছিল একটি নরখাদকের দ্বারা, যিনি এই স্কুলের প্রতিষ্ঠাতা ছিলেন। তার নাম নিতে লজ্জা করে, তবু বলতে তো হবেই আমাকে, জাবেশ দত্ত। এখনও তিনি জেলে আছেন। অদ্ভুত ঘটনা হলো, স্কুলটি তারপর সিল করে দেওয়া হলো। কত ছেলে মেয়ে তারা যার যার বাড়িতে ফিরে গেল। দেশ বিদেশ থেকে বহু টাকা আনা হয়েছে এই স্কুলটি তৈরি করার জন্য। এই স্কুলের ছেলেমেয়েরা তারা নিজেদের পরিশ্রম দিয়ে, শ্রম দিয়ে, শিক্ষকেরা শ্রম দিয়ে স্কুলটিকে গড়ে তুলেছিলেন। এই ছোট ছোট ছেলে মেয়েদের দিয়ে ইট বওয়ানো হতো, বালি সিমেন্ট বওয়ানো হতো, এইভাবে স্কুলটি তৈরি হয়েছিল। এবং এই স্কুলটা বর্তমানে একটা কর্পোরেট থেকেও ভালো একটা কয়েকটা বিল্ডিং এখানে তৈরি হয়েছে। 5 বিঘার ওপরে জমি নিয়ে এই স্কুলটা তৈরি হয়েছে। তারপরে কি করা হলো, এই সুযোগে অন্ধকারে ঢুকে পড়ল কয়েক দল হায়না, তার মধ্যে আছে জাবেশ দত্তর স্ত্রী। এবং এমনকি তিনি একথা পর্যন্ত বললেন যে তার স্বামী মৃত, তার স্বামী মারা গেছে বলে অন্যদেরকে এই স্কুলটি বিক্রি করতে উদ্যত হয়েছেন। বিক্রি করতে গেছিলেন, আগে নারায়ণ স্কুল গ্রুপের কাছে বিক্রি করতে গেছিলেন। তারা কয়েকটি প্রশ্ন করে, তার উত্তর দিতে পারেনি, কাগজপত্র ঠিকঠাক দিতে পারেনি। মাসিক 5 লক্ষ টাকা এবং এককালীন 20 লক্ষ টাকা অ্যাডভান্স দিয়ে তারা স্কুলটি বিক্রি করতে যায়। সমস্ত ডকুমেন্টস আমাদের হাতে আছে। কোনো ডকুমেন্ট ছাড়া আমি কথা বলি না, আমরা কথা বলি না, আন্দোলনে আসি না। তারপরে আবার তাদের সঙ্গে কথা চলাকালেই যখন দেখলো যে না, এরা তো নেবে না, নিতে পারবে না, কারণ ওদের লয়ার আবার খুব সঠিকভাবে কতগুলো প্রশ্ন করেছে, তখন তারা চলে গেল ইন্ডিয়ান পাবলিক স্কুলের কাছে। অদ্ভুতভাবে সেই ইন্ডিয়ান পাবলিক স্কুলকে তারা টুপি পরিয়েছে, এই শব্দটা আমি ইচ্ছে করেই ব্যবহার করলাম, টুপি পরিয়ে 60 লক্ষ টাকা অ্যাডভান্স নিয়ে তার সঙ্গে মাসে
লক্ষ টাকা করে ভাড়াতে এই স্কুলটিকে লিজ দিয়েছেন। ইতিমধ্যে ছেলেমেয়েরা ভর্তি হতে শুরু করেছে। আর তার মাঝখানে যে সময়টি পেয়েছেন তাতে জাবেজ দত্ত স্ত্রী মালতী দত্ত এবং তার আরেকজন, মানে সে অর্থে সুসন্তান, কারণ যেমন বাপকা বেটা, হ্যাঁ, চোরের ছেলে বাটপার, চোরের উপরে বাটপারি করলো, সেই ছেলেটি নামটা কি জানো, জয়ন্ত দত্ত, তারা এই স্কুলটিকে এবার লিজ দিচ্ছেন, ভাড়া দিচ্ছেন ওই ইন্ডিয়ান পাবলিক স্কুলের কাছে। কোনো কাগজ নেই, সঠিক কোনো কাগজপত্র নেই। তা সত্ত্বেও ইন্ডিয়ান পাবলিক স্কুল কিভাবে আসছেন আমরা জানি না। সেই কর্তৃপক্ষের কাছে আমাদের অনুরোধ, আপনারা কাগজপত্র দেখে তবে স্কুলে আসুন। আর এই যে দৃষ্টিহীন মানুষদের বঞ্চিত করে তাদের জীবনের যে বঞ্চিত জীবনের সঞ্চিত ব্যথা, সেই ব্যথাকে উপলব্ধি করবার ক্ষমতা যে সমস্ত সাধারণ মানুষের আছে, যারা সুশিক্ষিত বিবেচক মানুষ এই স্থানীয় অঞ্চলের, দেশের বিদেশে, তাদের প্রত্যেকের কাছে আমরা অনুরোধ করব, এই যে ডিভাইন ফেলোশিপ বাঁচাও কমিটির পক্ষ থেকে, যে আপনারা এগিয়ে আসুন, আপনারা দৃষ্টিহীনদের স্কুলটাকে বন্ধ হতে দেবেন না। এখন নতুন দৃষ্টিহীন স্কুল হচ্ছে না, তারপর যে কয়েকটি মাত্র স্কুল আছে সেগুলো যদি এভাবে বন্ধ হয়ে যায় তাহলে দৃষ্টিহীনরা শিক্ষা থেকে পুরোপুরি বঞ্চিত হয়ে যাবে। এমনকি এখানে কিছু ছেলেমেয়েরা কাজ করত, হাতের কাজ করত, করে তারা উপার্জন করত, তাদের কিন্তু মানে পেটের ভাতটাও এখন বন্ধ হয়ে গেছে। তাহলে একই সঙ্গে হাতেও মারছে, ভাতেও মারছে, এটাকে আমরা কোনোভাবেই সহ্য করব না। একদিকে সমস্ত রকমের আইনি ব্যবস্থা আমরা গ্রহণ করছি, আশা করছি আর দু একদিনের মধ্যেই এখানে 144 ধারা জারি হয়ে যাবে। সমস্ত রকম হাইকোর্টের সমস্ত রকম কথাবার্তা হয়ে গেছে, আমরা পিটিশন ফাইল করছি। এবং তার পাশাপাশি আনফর্চুনেটলি এই ইন্ডিয়ান পাবলিক স্কুলকেও এখান থেকে সরে যেতে হবে। তারা ইনভেস্ট করে ফেলছেন, আমার খুব খারাপ লাগছে তাদের জন্য, কিন্তু তবু তাদেরকে আবার এখানে দাঁড়িয়ে পাবলিকলি আমরা সতর্ক করছি যে আপনারা এই দৃষ্টিহীনদের ভাতে মেরে তাদের শিক্ষা থেকে বঞ্চিত করে আপনারা এখানে দয়া করে আসবেন না। এটা আমাদের স্বনির্বন্ধ অনুরোধ। আর যে সমস্ত অভিভাবক ভাবিকারা তারা আপনাদের সন্তানদের এই স্কুলে ভর্তি করার কথা মনে স্বপ্নে ভেবেছেন, তাদের কাছে অনুরোধ করব যে কখনো এইরকম একটা স্কুলে ভর্তি করবেন না যেখানে দৃষ্টিহীন ছেলেমেয়েদের বঞ্চিত করে তাদের ভাতে মেরে হাতে মেরে একটা তথাকথিত বিদ্যালয় গড়ে উঠছে। সেই বিদ্যালয়ে আপনারা আপনাদের সন্তানদের ভর্তি করবেন না। প্রশ্ন, হ্যাঁ, আপনার নামটা কাইন্ডলি। মণিপাল। আপনি কি এখানে শিক্ষকতা করতেন? হ্যাঁ। আপনি কি নিজেও ব্লাইন্ড? আমি নিজেও ব্লাইন্ড। আচ্ছা, এখানে তো একটা অভিযোগ উঠছে মহিলাদের ওপর ভয়ঙ্করভাবে অত্যাচারের ঘটনা ঘটেছে বিশেষ করে। তো আপনি যখন শিক্ষকতা করতেন সেই ঘটনাগুলো কি প্রত্যক্ষ করেছেন? প্রত্যক্ষ বলতে আমি তো নিজে দেখতে পাচ্ছি না, কিন্তু কিছু যখন কানে আসতো বা সঠিকভাবে যখন মানে আমরা নিজেরা তো কিছু দেখিনি, অমনি তো তখন বলবে যে তুমি কি দেখেছো কিছু। কিন্তু আমরা বাচ্চাদের কান্না সবসময় শুনতে পেয়েছি। আরেকটা কথা, যখন অনেক সময় ক্লাস চলতো বাচ্চাদেরকে নিয়ে যাওয়া হতো, এই স্কুল বিল্ডিংটা পরিষ্কার করতে হবে, তোমরা চলো। এটা আমাদের যারা যে সমস্ত ছেলেমেয়েরা এখানে উপস্থিত আছে ওদেরও তিক্ত অভিজ্ঞতা আছে। সেদিন কি হতো না, স্কুল রুমগুলো পরিষ্কার হবে, ক্লাস বন্ধ, এগুলো তো চলতোই। কিন্তু সেই সব ঘটনা তো ঘটেই গেছে। কিন্তু এখন সবথেকে বড় ঘটনা হচ্ছে যে আমরা যে দৃষ্টিহীনদের যে বিদ্যালয়টা মধ্যে যে একটা অন্য স্কুল গড়ে তুলছে, সেটা যেন আমরা ঢুকতে পারি, এটা যেন দৃষ্টিহীনদের বিদ্যালয়েই স্থাপিত হয়, আমরা যেন পুনরায় সেটা ফিরে পেতে চাই। এটাই আমাদের মানে একমাত্র দাবি। আমার কথা নয়, সমাজের তো এক ধরনের স্টিগমা আছে। আপনি যখন নিজে দৃষ্টিহীন হয়ে দৃষ্টিহীনদের পড়াচ্ছিলেন, হ্যাঁ, সাধারণভাবে তাদের পড়াতে গিয়ে আপনার অভিজ্ঞতাটা কি হয়েছে অ্যাজ এ টিচার? মানে আমি বিশেষ করে ব্রেল ক্লাস নিতাম। যে সিস্টেমটা ধরে দৃষ্টিহীনরা পড়াশোনা করে সেই ব্রেল সিস্টেমটা আমি বেশি শেখাতাম, কাজে আমার হাতে ছোটরা বেশি আসতো। যেহেতু আমি ব্রেল ক্লাস নিতাম, তার ব্রেলটা না শিখলে তো তারা উঁচু ক্লাসে গিয়ে বইটা পড়তে পারবে না। তাতে করে গিয়ে দেখেছি যে সমাজের বিভিন্ন মানে বেশিরভাগই জানবেন দৃষ্টিহীন বাচ্চারা দরিদ্র পরিবারেই বেশিরভাগ থাকে। আমরা বিভিন্ন মানে প্রান্তর থেকে আমাদের স্টাফরা গিয়ে খুঁজে নিয়ে আসতে সেই সমস্ত বাচ্চাদের। আমার সাথে আরও অনেক টিচাররা এখানে আছেন যে গ্রাম থেকে তাদেরকে তুলে নিয়ে আসা হতো, খুঁজে নিয়ে আসা হতো। অনেকের বাড়ির লোক ভয় পেত দিতে, আমরা কোথায় দেব, কিভাবে তারা থাকবে।
তো এই সমস্ত বাচ্চাদেরকে এনে তাদেরকে শেখানো হতো। এখন কিন্তু তারা মাঝপথে, দেখুন, যে কোনোদিন আলো পায়নি, শিক্ষার আলো পায়নি, সেটা একরকম, কিন্তু এই মাঝপথে কিছুটা শিখে তারপরে যখন তাকে ঘরে বসে থাকতে হলো, তখন তার কি অবস্থা হয় বলুন। মানে স্কুল বন্ধ হয়ে গেলে তার খুঁজে আনারও কোনো জায়গা থাকবে না। স্কুল বাঁচাও কমিটি জিন্দাবাদ, স্কুল বাঁচাও কমিটি জিন্দাবাদ। স্কুলের সম্পত্তি বিক্রি করা হলো কার স্বার্থে, কর্তৃপক্ষ জবাব দাও। স্কুলের সম্পত্তি বিক্রি করা হলো কার স্বার্থে, কর্তৃপক্ষ জবাব দাও। আমরা এখন কিছু দৃষ্টিহীন ছাত্রীদের সঙ্গে কথা বলবো এবং তার সঙ্গে আমার এটা ভালো লাগছে যে সমাজে আমরা যারা এখনও অবধি তথাকথিতভাবে দৃষ্টিশক্তি এনজয় করতে পারছি, সেই সমস্ত মানুষদের সঙ্গেও আমরা একটু কথা বলবো। আপনার নামটা? রূপসা দেবনাথ। আপনি কী জন্য এই আন্দোলনে রয়েছেন? আসলে আমি খুব ছোট থেকেই এদের সাথে পরিচয় আমার, আমি এদের রাইটার হিসেবে কাজ করতাম, ওদের সাথে আমার সেই থেকেই সুসম্পর্ক গড়ে ওঠে এবং আমার খুব ভাল লাগে। রাইটার হিসেবে কাজ করতেন মানে যখন তারা পরীক্ষা দিতেন, তারা যেটা বলতেন আমি প্রশ্ন বলতাম এবং তারা যেই উত্তরটা আমাকে বলতেন আমি সেটা লিখে দিতাম এবং আমার খুব ভালো লাগে। আমি এরকম অনেক কাজ করি, আমি এনজিওর সাথে যুক্ত। যিনি কবিতা লেখেন দৃষ্টিহীনদের মধ্যে? সেটা বলতে পারবো না, তবে আমাদের মধ্যে একজন ছাত্র আছেন যে প্রথম থেকেই ফার্স্ট স্টুডেন্ট, আমাদের ফার্স্ট বয় মুনু। তো আমি প্রথম তার পরীক্ষা দিয়েছিলাম, সেই থেকেই আমার খুব ভাল লাগে এবং আমি অনেক এনজিওর সাথেও যুক্ত কাজ করি। তো সেই থেকে আমার ওদের সাথে আলাপ পরিচয় সবই বলতে পারেন। জীবনে অনেক কটা পরীক্ষা দিয়েছি, খুবই বেশি পরীক্ষা দিয়েছি, 3 বারের মতো আমার মাধ্যমিক পরীক্ষা দেওয়া হয়ে গেছে এই সূত্রেই। তো আমি চাই না ওদের শিক্ষার অধিকার কেউ কেড়ে নিক, কারণ শিক্ষার অধিকার কারোর ক্ষমতা কারণ নেই। আমাদের সবার এটা অধিকার যে আমরা শিক্ষিত হব, এটা আমাদের একটা সামাজিক অধিকার, যেই সামাজিক অধিকার কারার ক্ষমতা কারণ নেই। তো এখানেও আমি চাই না তাদের কাছ থেকে এই ক্ষমতা কেউ কেড়ে নিক, তাদের এই অধিকার ফিরিয়ে দেওয়ার জন্যই এই আন্দোলন। এই আন্দোলন ততদিন চলবে যতদিন না তারা এই অধিকার পাচ্ছেন। আপনার নামটা? আমার নাম জোরে বলুন মনিদি। হ্যাঁ, যখন বলবেন আবার। আচ্ছা, আমার নাম স্বরূপ হালদার। হ্যাঁ, আমার নাম স্বরূপ হালদার। তা অনেকে তো অনেক কিছু বললো, সব ঠিক আছে, কিন্তু আপনারা জানেন না হয়তো স্কুলে 2জন পড়ে মারা গেছে আর কি, 2টো বাচ্চা উপর থেকে পড়ে গিয়ে। তা সেক্ষেত্রে এরা কি করে পড়ে গেল উপর থেকে? সেটা তো স্কুল কর্তৃপক্ষ যারা ছিলেন তারা তো বলতে পারবে। সেখানে কি অনেক ব্যবস্থা নিয়েছে সেটা আমরা জানি না, কোনো কি ব্যবস্থা নেওয়া হয়নি। আর এখন তো আমরা 30শে এপ্রিল এসেছিলাম, আমরা এখানে রিইউনিয়ন করবো বলে আমাদেরকে রীতিমতো বের করে দিয়েছে। ওনার স্ত্রী মিস্টার জাবেশ দত্ত, স্ত্রী হচ্ছে মালতী সীমা দত্ত, তার আমাদের কাছে রেকর্ডিংও আছে যে না, এখানে ব্লাইন্ডদের জন্য কোনো জায়গা না, এখানে একটা ডিভাইন ফেলোশিপ একটা প্রজেক্ট, কিন্তু আমাদের কাছে সমস্ত ডকুমেন্টস আছে। ওরা আমাদের নামে টাকা ইনকাম করে স্কুল তৈরি, এবং স্কুলের যে কাগজ সেখানে লেখা আছে এটা শুধুমাত্র দৃষ্টিহীনদের এতেই ব্যবহার করা যাবে। এবার আপনার প্রশ্ন? হ্যাঁ, যেটা বলার, আপনি তো স্কুলে পড়াশোনা করেছেন? হ্যাঁ, উচ্চ মাধ্যমিক পাস করেছি এখান থেকে। আমার উচ্চ মাধ্যমিক আর্টস ছিল, তারপর আমি বিবেকানন্দ কলেজ থেকে বাংলা গ্র্যাজুয়েশন, তারপর আমি MA। ইতিহাস খুব ভালো লাগে আমার ইতিহাস ভালো লাগলো, আমি বাংলা স্টুডেন্ট, বাংলা অনার্স। ফার্স্ট ক্লাস ফার্স্ট ক্যালকাটা ইউনিভার্সিটির। মানিক ব্যানার্জি ভালো লাগে তো? মানিক বন্দ্যোপাধ্যায়? হ্যাঁ, মানিক বন্দ্যোপাধ্যায় ভালো লাগবে না তাহলে? অদ্বৈত মল্লবর্মণও ভালো লাগে নিশ্চয়ই। ইতিহাস একটি নদী। হ্যাঁ, তাহলে আমরা একটা নদীর সামনে যেন দাঁড়িয়ে আছি, জীবনের নদী, সংকল্পের নদী, কান্নার নদী, ভালোবাসার নদী। আপনি আবার বলুন, আপনার জীবনে আপনি যখন এই স্কুলে পড়তেন আপনার সঙ্গে কি অত্যাচারের ঘটনা ঘটেছিল? কোনো ফিজিক্যাল টর্চার? এখানে তো মূলত ছেলেদের থেকে বেশি মেয়েদের সঙ্গে টর্চার করা হতো। আর ছেলেদেরকে কি হতো, এখানে যিনি ডিরেক্টর ছিলেন একটুখানি মিস্টেক করলে ছেলেদেরকে ঘাট ধরে তারা কোন ক্লাসে পড়ছে সেটা দেখা হতো না, ছেলে কি মেয়ে, যে সমস্ত ছেলেমেয়েরা ওনার কথা শুনতো না, ঘাট ধরে কেরিয়ার নষ্ট করে দেওয়া হতো, তাকে বের করে দেওয়া হতো, কেউ কিছু বলতে পারতো না, পুরো বাড়ি বসিয়ে দিত। একটা দৃষ্টিহীন ছেলে আপনি বলুন যে তাদেরকে বাড়ি বসিয়ে তারা গিয়ে কী করবে?
এমনিতেই আমাদের যা সমাজ ব্যবস্থা সেখানে আমরা দেখি এখনও বিভিন্ন ছোট ছোট রেলওয়ে স্টেশনে প্রতিবন্ধকতার শিকার মানুষদের জন্য হুইল চেয়ারেরও ব্যবস্থা নেই। বিভিন্ন পাবলিক টয়লেটে গিয়ে দেখবেন সেখানে প্রতিবন্ধকতার শিকার মানুষদের জন্য বিশেষ কোনো ব্যবস্থাই রাখা হয় না। ফলে আপনাকে যখন স্কুল থেকে বসিয়ে দেওয়া হলো তখন বাড়িতেও তো আপনার উপরে একটা সাইকোলজিক্যাল টেররিজম। না, অ্যাকচুয়ালি একটু বলি, এটা আমার উপরে না, আমাদের মতো অনেক ছেলে মেয়েদের উপরে বসিয়ে, হ্যাঁ প্রত্যেকে অ্যাকচুয়ালি তারা সমাজের ক্ষেত্রে একদম লাঞ্ছিত, বাড়িতে তো অবশ্যই, কারণ দৃষ্টিহীনরা যতক্ষণ না প্রতিষ্ঠিত হয় না ততদিন তাদের পাশে এসে কেউ দাঁড়ায় না, এটাই বাস্তব। আর আমরা এখন নমিতাদির সঙ্গে কথা বলছি। আপনার নামটা? আমার নাম নমিতা পাল। আমি এখানে কিছুদিন শিক্ষকতা করতাম, তারপরে আমি শিক্ষা বিভাগে শিক্ষা দপ্তরে চাকরি পেয়ে এখান থেকে চলে যাই। যেটা আমরা দেখি সাধারণ একজন লোক, মানে আমি প্রতিবন্ধকতার জায়গাটা রেখে বলছি, সবাই সাধারণ, তবু এই শব্দটা ব্যবহার করতে হচ্ছে বললে আমায় ক্ষমা করবেন। সাধারণ একজন লোক জীবনে যখন অত্যাচারিত হয় তখন তার বলার অনেক জায়গা থাকে। প্রতিবন্ধীদের প্রতি সমাজ এমন একটা আচরণ করে, স্পেশাল চাইল্ডদের প্রতি সমাজ এমন একটা আচরণ করে যে সে তার নিজের ওপর হওয়া অত্যাচারের গল্পটাও মানুষকে বলতে গিয়েও লজ্জিত হয়। তা এখানে যে অত্যাচারের ঘটনাগুলো নিয়ে অভিযোগ উঠছে, এরকম অত্যাচারগুলো আপনি কীভাবে দেখেছেন? দেখুন, অত্যাচার তো হয়েছে, সেটা তো আইনের পথে হয়েছে, বিচার হয়েছে, জেলে হয়েছে, বিচারাধীন, সেটা পরের কথা। কিন্তু আমার যেটা বক্তব্য সেটা হচ্ছে, এটা এই প্রতিষ্ঠান তো দৃষ্টিহীনদের জন্য নির্মিত, তাহলে সেটা কি করে সেটাকে কেউ কি তার পারিবারিক সম্পত্তি করে সেটাকে ভোগ করতে পারে? তার তো যিনি অপরাধী তারা তো জেলেই আছে, তাদের তো নিয়ে গেছে, আইন তো আইনের পথে চলছে। এখন যেটা নিয়ে আমরা আজকে জমায়েত করেছি যে এই দৃষ্টিহীনদের প্রপার্টি, এটা দৃষ্টিহীনদের দেখিয়ে এই টাকাটা রোজগার করা হয়েছে, সেই সম্পত্তিটা আজকে কি করে, এটা তো পরিবারতন্ত্র নয়, পরিবার ভিত্তিক নয়, এটা বাপ কেলে সম্পত্তি নয় যে বাপের সম্পত্তি আমার বাবা আমাকে ভর্তি করে, এটা তো দৃষ্টিহীনদের সম্পত্তি। আমাদের যা চলছে আইনের পথে অত্যাচার হয়েছে, এখন আপনি যদি ডেকে ডেকে বলেন তুমি অত্যাচারিত হয়ে এসে বলেছো, তারা তো আছে, তারা হোমে আছে, তারা আদালতে দিচ্ছে, আইনের পথে চলছে, সেটা তো আছেই, চলছে। যারা অত্যাচারিত হয়েছে সে তো আজকে 7ই সেপ্টেম্বর থেকে 2023 থেকে আজকে 2025 ডিসেম্বর, 2 বছর ধরে এই মামলা চলছে, তারা বিচারাধীন আছে। কিন্তু আপনি আজকের বিচারটা বলুন তো, সমাজের কি কোনো দায় নেই? সমাজের কি কোনো দায় নেই যে একটা প্রতিষ্ঠান এভাবে নষ্ট হবে? আপনাদের পরবর্তী আন্দোলন কর্মসূচি কি রেখেছেন? আমাদের একটাই কর্মসূচি, এই দৃষ্টিহীনদের প্রতিষ্ঠান দৃষ্টিহীনদের কল্যাণেই ব্যবহৃত হবে, কোনো ব্যক্তিগত সম্পত্তি, ব্যক্তিগত ইস্যুতে এটা ব্যবহার করা যাবে না। সমাজকে আরো সঙ্গে নেওয়ার জন্য ভবিষ্যৎ কোনো কর্মসূচি আছে? নিশ্চয়ই আমরা আইনের পথে যাব, আমরা যেভাবে যতদূর সবাইকে, লোকাল লোককে কাছে নেব, আইনকে কাছে নেব, সমস্ত সংগঠনকে পাশে নেব, সোশ্যাল মিডিয়া সবাইকে প্রশ্ন। হ্যাঁ বলুন। আজকে ভারতবর্ষে আমরা দেখছি বঞ্চিত মানুষের সঞ্চিত ব্যথা ক্রমশ বাড়ছে। জল, জঙ্গল, জমি, এমনকি দৃষ্টিহীনদের স্কুল সবই উচ্ছেদ হয়ে যাচ্ছে। ভারতবর্ষে আমরা দেখছি যে এখনও অবধি ভারতবর্ষে শিক্ষাক্ষেত্রে 1 টাকার বেশি ব্যয় বরাদ্দ করা হয় না নাগরিকদের পেছনে। সেখানে স্পেশাল এবিলিটি সম্পন্ন মানুষদের ক্ষেত্রে ব্যয় বরাদ্দ আরও কম হবে, যেটা আশা করা যায়। এই সামগ্রিক ব্যাপারটাকে আপনি কীভাবে দেখছেন? এই বৃহৎ সংগ্রামের সঙ্গে কি আপনাদের সংগ্রাম সম্পর্কযুক্ত? একদম সঠিক কথা বলেছেন, কারণ দৃষ্টিহীনরা তো কোনো বিচ্ছিন্ন ব্যক্তি নয়। আপনারা জানেন যে ভারতবর্ষে প্রায় 1.5% মানুষ দৃষ্টিহীন, তার মানে প্রায় 1,60,00,000-এরও বেশি মানুষ দৃষ্টিহীন, এবং তারা কোনো না কোনো পরিবারের সদস্য, প্রত্যেক পরিবারে অ্যাভারেজ যদি 4-5 করে সদস্য থাকে, এবং তাদের বন্ধু বান্ধবী আত্মীয় স্বজন কত আছে, কাজেই প্রত্যেকেই দৃষ্টিহীনতার সঙ্গে, দৃষ্টিহীন ব্যক্তিদের সঙ্গে পরিচিত। এবং সেক্ষেত্রে আমরা মনে করি আমাদের এই আন্দোলন এটা কোনো বিচ্ছিন্ন ঘটনার জন্য আমরা করছি তা নয়, আমরা সামগ্রিক আন্দোলনের দিকে যাব, কিন্তু আমাদের মানে শক্তি তো সীমিত। কাজে আমরা যেটা এই মুহূর্তে আমাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিপদ, সেই বিপদের সামনে আমরা দাঁড়িয়েছি যে সেই বিপদ থেকে যাতে দৃষ্টিহীন মানুষদের উদ্ধার করতে পারি, দৃষ্টিহীন স্কুলটিকে উদ্ধার করতে পারি, আমরা সেই চেষ্টা করছি। আর নিশ্চয়ই আমরা সমাজের অংশ বলেই আমরা সমাজের কাছে
কাছে, বৃহত্তর সমাজের কাছে আমরা আবেদন নিয়ে এসেছি আমাদের আন্দোলনের সাথী হবার জন্য আমরা অনুরোধ জানাচ্ছি। এবং আপনাদের যে কোনো সামাজিক আন্দোলনেও দৃষ্টিহীন মানুষেরা তাদের শক্তি নিয়ে কিন্তু যায়, ঝাঁপিয়ে পড়ে, এই কথা তো আপনারা জানেন। শুধুমাত্র সমস্যা একটা জায়গাতেই, যে দৃষ্টিহীন মানুষেরা কিন্তু ভোটের ট্রাম্প কার্ড হতে পারে না। নির্বাচনী বৈতরণী পার হওয়ার জন্য কোনো রাজনৈতিক দলকে কিন্তু দৃষ্টিহীনদের সহযোগিতা এখনো পর্যন্ত নিতে হয় না। কিন্তু আমরা এই ব্যাপারেও এখন সতর্ক হচ্ছি। আগামী নির্বাচনের দরকার হলে আমরা প্রত্যেকটা কনস্টিটিউয়েন্সিতে একজন একজন করে দৃষ্টিহীন মানুষকে দাঁড় করাবো। কোনো দলকে আমরা বাদ দেব না, কারণ তারা তো কেউ এগিয়ে আসছেন না, আমাদের কথাকে তুলে ধরছেন না। আমরা দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে এসেছি যে আইনসভায় দৃষ্টিহীনদের জন্য প্রতিনিধিত্ব রাখতে হবে, কিন্তু সে দাবি আমাদের কেউ কানে নিচ্ছে না। এমনকি রাষ্ট্রপতির কাছে আমরা একটা সময় লিখেছি যে আপনার অন্যান্য যারা তথাকথিত প্রতিবন্ধকতা শিকার তাদের জন্যও তো রাখতে হবে। হ্যাঁ, 100বার আমরা সব প্রতিবন্ধকতাযুক্ত মানুষের জন্য এই দাবিটা জানাচ্ছি। এবং সুযোগ তো আছে, অন্তত ধরুন রাষ্ট্রপতির হাতেও তো 12টা সিট আছে রাজ্যসভায়, যে সেখানে তো তিনি আমাদের প্রতিনিধিদের নিতে পারেন, অনেক যোগ্য প্রতিনিধিরা আছেন, কিন্তু আজ পর্যন্ত নেওয়া হয়নি। মাত্র 2 জন মানুষ আজ পর্যন্ত দৃষ্টিহীন মানুষের কথা বলছি যারা আইনসভার সদস্য হয়েছেন। একজন সাধন গুপ্ত ছিলেন পশ্চিমবঙ্গ থেকে, এবং আরেকজন যমুনালাল শাস্ত্রী ছিলেন মধ্যপ্রদেশ থেকে। একজন বিজেপির সদস্য ছিলেন আর একজন সিপিআইএম দলের সদস্য ছিলেন। মাত্র এই 2 জন কিন্তু আইনসভার সদস্য হতে পেরেছেন। আরও প্রতিবন্ধকতাযুক্ত 1-8 জন মানুষ হয়েছেন। জয়পাল রেড্ডির কথা আমরা জানি, আমরা ওই বিশ্বাস বাড়ি আব্দুল বাড়ি বিশ্বাসের কথা জানি, তার পায়ে ডিফেক্ট ছিল, এরকম 2-1 জন হয়েছেন, তার বেশি কেউ কিন্তু হননি। কাজে আমরা দাবি করছি যে আমাদের আইনসভার জন্য আসন সংরক্ষণ করতে হবে, তা না হলে। এখানকারই প্রাক্তন ছাত্রী উমা গায়েনের সঙ্গে আমরা কথা বলবো। উমা, আপনাকে স্বাগতম। হ্যাঁ, অনেক ধন্যবাদ আপনাকে। উমা, আমার প্রথম প্রশ্ন, এই আন্দোলনটা আপনারা যারা করছেন, এই আন্দোলন মানে তো আমার দেশে এখন আমাদের বলতে হয় উই ওয়ান্ট জাস্টিস, যেটা এমনি পাওয়ার কথা, তার জন্য মানুষকে চিৎকার করে বলতে হয় উই ওয়ান্ট জাস্টিস। এই আন্দোলনটা একটা দীর্ঘস্থায়ী ব্যাপার, এই আন্দোলন কীভাবে দেখছেন? দেখুন, এই আন্দোলনটাকে আমরা দেখছি, আমরা আজকে সবে শুরু হয়েছে, ঠিক আছে? আমাদের আন্দোলনের আজকে প্রথম দিন। আমরা যদি আমাদের স্কুলটাকে ফিরে না পাই, এই আজকের একদিন থেকে এটা 1 বছর অবধিও হয়ে যেতে পারে আমাদের এই আন্দোলন। যতদিন আমরা স্কুলটাকে ফিরে না পাচ্ছি, আমরা এই রকম অবস্থান বারবার করব। এই স্কুলের সবচেয়ে খারাপ স্মৃতিগুলো তো আমরা এতক্ষণ জানলাম, এই স্কুলের সবচেয়ে ভালো একটা স্মৃতির কথা বলি। এই স্কুলের সব থেকে, এই যে আমরা এই যে এখানে এতজন আছি, যাদের মধ্যে কিছু জন, তার মধ্যে আমিও আছি একজন, যে আজ এখানে দাঁড়িয়ে এসে কথা বলছি, হ্যাঁ, নিজে প্রতিষ্ঠা পেয়েছি। এটাই তো সব থেকে বড় এবং সব থেকে ভালো স্মৃতি আমার কাছে, যে এই যে ব্লাইন্ড স্কুল, সেইখান থেকে আমি পড়াশোনা পাশ করে দিয়েছি। এটার থেকে বড় এবং ভালো স্মৃতি আর কি হতে পারে, আপনি বলুন তো। আপনার নামটা কি? তরুণ মণ্ডল। একটু আগেই একটা কথা উঠে এসেছিল, এই আন্দোলনের সঙ্গেও এটা খুব গুরুত্বপূর্ণ, যে বিধানসভায় আপনারা দাবি করবেন যে পরবর্তীকালে যে অন্তত দৃষ্টিহীনদের জন্য সংরক্ষণের। আপনাকে যদি আমি দৃষ্টিহীন প্রতিনিধি করে বিধানসভায় পাঠাই, আপনি দৃষ্টিহীনদের জন্য এবং সমাজের জন্য কি করবেন? 2 কথায় বলুন। হ্যাঁ, দৃষ্টিহীনদের মধ্যে যদি বলতে পারি যে সংবিধান বলতে স্পেশালি চাইল্ড যারা রয়েছে, স্পেশাল যারা ক্যান্ডিডেট, তাদের জন্য বলতে হবে। শুধু আমি একটা দৃষ্টিহীনদের বলবো না, তবে এইটুকু বলবো যে আমি বলে যে সমস্ত দিকগুলো আমাদের থেকে পিছিয়ে রয়েছে, অর্থাৎ সরকার বা আগাম দিনে ফিউচারে নেয়নি বা এখনও পর্যন্ত হয়নি, আমরা সেখান থেকে বঞ্চিত হচ্ছি, সেই জায়গাগুলোকে আমি আগে হাইলাইট করব। আর এই আন্দোলনকে আরও বেশি মানুষের কাছে নিয়ে যাওয়ার জন্য কি করবেন? এই আন্দোলনকে আরও আগে নিয়ে যাওয়ার জন্য আমাদের যে সমস্ত ছাত্রছাত্রী যারা রয়েছে তাদের আরও একত্রিত করব, এবং আপামর মিডিয়া, আজকে যেমন আপনারা এসেছেন, এবং আরও মিডিয়াকে জানিয়ে যেভাবে আমাদের অধিকার আমরা নিজেরা ছিনিয়ে নিতে সক্ষম হব। কারণ আমি দৃষ্টিহীনদের, আচ্ছা আগে নিজের পরিচয় দিয়ে দিই। আমার নাম বাবলি দাস, আমি স্কুলের প্রাক্তন ছাত্রী। আমি 2005-এ বেরিয়েছি এখান থেকে উচ্চ মাধ্যমিক পাশ করে। এখন আমি হাই স্কুলে চাকরি করি। তো এবার হচ্ছে আমাদের স্কুলটা এখন একেবারেই আমাদের আয়ত্তে কিছুই নেই, ব্লাইন্ডদের জন্য কিছুই হচ্ছে না। আর সেই জন্য বিধানসভায় গেলে তো ব্লাইন্ডের কথা, আমাদের দৃষ্টিহীনদের কথা অবশ্যই বলবো, যে সেখানে যেন দৃষ্টিহীনরা একটা ভালো জায়গা পায়।
এবং এখন আমার যেটা উদ্দেশ্য যে আমাদের স্কুলটা যেন আমরা বাঁচাতে পারি আপনাদের মাধ্যমে। আপনারা এই কথাটা চারিদিকে ছড়িয়ে দিন, হ্যাঁ, যেভাবেই হোক আমাদের এই স্কুলটা যেন দৃষ্টিহীনদের জন্য ব্যবহৃত হয়। সে সমস্ত ছেলেমেয়েরা যেন এই আবার স্কুলে আসতে পারে, স্কুলে প্রবেশ করতে পারে এবং স্কুলের সমস্ত সুযোগ সুবিধাগুলো যেন তারা পায়। আর যে সমস্ত ছেলেমেয়েরা হকারি করে, আরও নিচু স্তরের যে ধরুন যে কাজগুলো আমরা মুখে বলতে চাই না, হাত পাতে, সেগুলো যেন তারা না করে তারা যেন একটা ভালো জায়গায় পায়। এই অন্তত স্কুলে কিছুটা হলেও তো তারা পাবে, স্কুলটা আমরা বাঁচাতে পারলে সেই সুযোগ সুবিধাটা যেন তারা পায়।